হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি। আমাদের হোমিওপ্যাথির জনক স্যার হ্যানিম্যানকে স্মরণ করছি। শুভ নববর্ষ। আজকে 2রা জানুয়ারি 2026। গতকালকে গ্রুপে ভোট চেয়েছিলাম যে 4টে ওষুধের কোনটা হলো আলোচনা করা যায়। তো আপনারা সাইলেশিয়াকে বেশি প্রিফার করছেন, এই জন্যই সাইলেশিয়া চমৎকার একটা ওষুধ। আমি প্রায়ই ব্যবহার করি। একটা বায়োকেমিক ওষুধ আমি ব্যবহার করি, সেটা হলো সাইলেশিয়া। পোটেন্সিও ব্যবহার করি, হাই পোটেন্সিও ব্যবহার করি। আর বায়োকেমিক একটা ওষুধ মোটামুটি আমি ব্যবহার করি, সেটা হলো সাইলেশিয়া। আস্তে আস্তে সব আসবে ইনশাল্লাহ। সাইলেশিয়া খুব গভীরক্রিয় ওষুধ, তবে খুব স্লো কাজ করে, আস্তে আস্তে খুব স্লো। কারণ মনে হয় সাউন্ড অন করা আছে, মাইক্রোফোনটা একটু অফ করেন। শরীফুল ইসলামের করে দিলাম। এই তো মোটামুটি। তা আমরা আগে প্রাথমিক কিছু বৈশিষ্ট্য পড়ব। সাইলেশিয়া মানে সিলিকা, বালি দিয়ে তৈরি। বালি দিয়ে তৈরি। স্যার হ্যানিম্যান স্যার আবিষ্কার করছিলেন। বালি, মাটি এগুলো মনে হয় যে অপয়া জিনিস, কিন্তু এটি দিয়ে যে চমৎকার ওষুধ হয় সেটা হ্যানিম্যান স্যার আবিষ্কার করে গেছেন। এই রোগীর ঘাম বেশি। প্রথম পয়েন্ট হলো অত্যন্ত ঘামে দুর্গন্ধ, হাত পা বেশি ঘামে। রোগী প্রচণ্ড শীতকাতর। যতগুলো শীতকাতর রোগী আছে তার ভিতর সবচেয়ে বেশি শীতকাতর হলো সরিনাম। অনেক সময় টিউবারকুলিনামও দেখা যায়, আবার কোনো সময় টিউবারকুলিনাম হট পেশেন্টও পাওয়া যায়। কিন্তু সাইলেশিয়া হলো খুব শীতকাতর, খুব দুর্বল চিত্রের রোগী, যারা খুব দুর্বল, শরীর চলেই না, মানসিক দৃঢ়তার অনেক অভাব, মনের দিক দিয়ে শক্তিশালী না, বিভিন্ন কাজে দুর্বল, ফাঁকিবাজ, লেখাপড়া করার ক্ষমতা নেই এবং কোনো চিন্তা করার ক্ষমতা নেই, তাদের জন্য হলো এই সাইলেশিয়া। তার মানে যাদের চিন্তা শক্তি একেবারেই দুর্বল। অ্যাসিড পচেও কিন্তু এমন সিমটম আছে। আগেই বলছিলাম যে ওষুধটা কিন্তু খুব স্লো। মাথা ব্যথার ভালো একটা ওষুধ। যদি পিছন থেকে সামনের দিকে আসে মাথা ব্যথাটা, নেক টু নেক, পিছন থেকে যদি সামনের দিকে ব্যথাটা আসে, তাহলে ওষুধটা ভালো কাজ করে। চুল ওঠার ভালো একটা ওষুধ। যাদের দৃষ্টিশক্তি দূরে ভালো দেখতে পারে না, তাদের জন্য ভালো একটা ওষুধ। হাইপারমেট্রোমিয়া, কানে যাদের পুজ আছে, কান বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, সর্দি লাগে খুব ঘন ঘন, নাক বন্ধ হয়ে যায়, কান বন্ধ হয়ে যায়, গ্যাসের ভালো একটা ওষুধ। গ্যাস, ভমিটিং টেন্ডেন্সি থাকতে হবে। নেট্টানিও টিউবারকুলিনাম সাইলেশিয়া গ্যাসের জন্য কিন্তু ভালো একটা ওষুধ। আমরা সবসময় বেশি জোর দেব কোন সিমটমের? আমাদের প্রুভিং যে সিমটমগুলো আছে, ক্লিনিক্যাল যে সিমটমগুলো আছে, সেইগুলোর উপর বেশি জোর দেব। সাইলেশিয়া ওষুধটা আমার কাছে কেমন যেন মেজ লাগে। সিপিআর রোগী, সাইলেশিয়ার রোগী, এগুলো ধরা খুব কঠিন ব্যাপার। গতকালকে একটা রোগীকে আমি সাইলেশিয়া দিয়েছি, এমপোটেন্সি M1 আর 2। মাসে 2বার ঋতু হয়। সাইলেশিয়া ওষুধটা আসার কথা না, কিন্তু রোগীর সাইলেশিয়ায় দিয়েছি। আমার আজকের কথাগুলো যদি ভালো করে শোনেন, নিশ্চিত আপনারা সাইলেশিয়া রোগী ধরতে পারবেন। শাহিন স্যার আছেন? আগে সাক্ষাৎকার হয়, ক্লাস কিছু না, খালি মনে রাখার বিষয়। বইতে অনেক কিছুই থাকে,
আমি যে ফরিদপুর ট্রেনিংয়ে ছিলাম না, ফরিদপুর ট্রেনিংয়ের ভিতরে আপনার বাসায় গেলাম। বাসায় যাওয়ার সময় আপনার ভাগিনাকে দেখালেন, মনে আছে? জি স্যার। কি ওষুধ প্রেসক্রিপশন করছিলাম? স্যার সাইলেশিয়া। সাইলেশিয়া। বয়স কত ওর? ওর সম্পর্কে একটু বলেন তো, ওর নাম কি, বয়স কত? ওর নাম মাহিদুল ইসলাম। ও জেলা স্কুলে এবার 9-এ উঠলো। ওর চেহারাটা হলো কেমন? ছোটবেলা চেহারাটা থেকে কেমন? নিউমোনিয়ার সমস্যা ছিল। ঘন? মানে এর আগে এত টিউবারকুলোসিস পরিমাণ মারা ঠান্ডা গেছে? লাগতো, একটু বাতাস লাগলেই বা বাড়ি থেকে গ্রামের থেকে এখানে আসতেছে, ওই গাড়িতে আসছে, বাতাস লেগে গেছে বা একটু কোল্ড ড্রিঙ্কস খাইছে, ওই প্রথমে কাশি শুরু হয়, তার পরের দিন থেকেই একেবারে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অ্যান্টিবায়োটিক দিতে হতো। আর এরপরে গ্যাসের মেশিন কিনে রাখতে হয়েছিল ওর জন্য ছোটবেলা থেকেই। নেবুলাইজার, গ্যাস দিত। নেবুলাইজার। জি। আচ্ছা। তো তারপরে আলহামদুলিল্লাহ। আমি তো প্রেসক্রিপশন করছিলাম সাইলেশিয়া। জি, কি সিমটমে এখন প্রেসক্রিপশন আলহামদুলিল্লাহ করছিলাম ভালো মনে আছে। আছে? কি সিমটমে জি। প্রেসক্রিপশন করছিলাম মনে আছে আপনার? ওর ওর স্যার বিশেষ করে যে পায়ের ঘামটা প্রচুর ছিল এবং খুবই দুর্গন্ধযুক্ত ছিল। ও মোজা খুললে ওই রুমে থাকা যেত না। তারপরে ওর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ছিল বেশি, আর ঠান্ডা লাগতো খুব পরিমাণে। ঘন ঘন। ওর ঘাম বেশি ছিল, ঘামে গন্ধ ছিল। আর স্যার হলো আমি কোন এই সিমটমের উপর নির্ভর করে রোগীকে সাইলেশিয়া দিছিলাম মনে আছে আপনার? ওর কোন জিনিসটা এই দেখে যে সাইলেশিয়া প্রেসক্রিপশন করছিলাম? এই যে ওর 2 হাত মুষ্টি করে রাখতে বলছিলেন। হ্যাঁ, কত সময় রাখতে রাখার পরে বলছিলাম? কিছুক্ষণ পরেই ওর ওর তালু তালু আমাকে দেখাইলেন, ঘেমে গেছে এবং হালকা হালকা এই আসতেছে, ব্যাড স্মেল আসতেছে। পরে আপনি তো স্যার এই এটা দেখলেন আর 2-একটা কথা জিজ্ঞাসা করলেন। তারপরে আলহামদুলিল্লাহ সালিশিয়া দিছেন, ও ভালো আছে এখন। অনেকদিন, কতদিন আগের কথা? এটা তো কত 8 মাসের মতো হয়েছে না স্যার? যাই হোক, আমি ওই তো ভুলে যাই। আমার এখন মনে পড়তেছে স্পষ্ট। ওর 2 হাত এক জায়গা করে রাখছিলাম খানিকক্ষণ, মিনিট খানেক। জি জি তারপরে 2 হাত ঘামা পেয়েছিলাম, ঘামে গন্ধ ছিল এবং ওর বডিটা ছিল একেবারে লিন থিন ইমাসিয়েশন। জি এবং তারপরে যে কিছু সিমটম নিয়েছিলাম, যেমন পড়াশুনো করতে পারে না, চিন্তা শক্তি ভালো কাজ করে না, আর একেবারে শুকানো, একেবারে শুকানো। আমি প্রেসক্রিপশন করলে এবং ঘন ঘন ঠান্ডা লাগে। এর আগে নিউমোনিয়া ছিল, নেবুলাইজ করা লাগতো প্রায়। আমার ওষুধ খাওয়ার পরের থেকে কি আর এ পর্যন্ত ঠান্ডা লাগছে ওরকম বা নেবুলাইজ করা লাগে? না না না, ও স্যার সবসময় আলাদা কোনো কাপড় রাখতে হইতো, সবসময় নাক দিয়ে সর্দি চড়তো, সব সময়? প্রায় সবসময়। এখন আর রাখতে হয় না সেটা, এবং গ্যাস আর দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ। এই যে সাইলেশিয়ার একটা সুন্দর চিত্র পাওয়া গেলাম, এটা আমাদের হলো প্রুভিং সিমটম। প্রুভিং সিমটম, ক্লিনিক্যাল সিমটম। যে কোন সিমটম, গতকালকে যে রোগীটার আমি ওষুধ প্রেসক্রিপশন করছি, এই রোগীটা, মেয়েটার হলো বয়স 25 বছর, খুব বেশি লম্বা না, স্বাস্থ্য মাঝারি। আমার কাছে বলল যে প্রতি মাসে 2বার ঋতু হয়, যেটা সাইলেশিয়া আসার কথা না। কিন্তু কোনো সিমটমে আমি পাই না। মহিলা হিসাবে সিপিআর দেখি, নেট্রামে দেখি, টিউবারকুলিনাম দেখি, কোনো সালপারে আসে না। পরে ভাবলাম কী ব্যাপার, পরে দেখি, বললাম যে আপনার হাতটা দেখি। হাতটা ছোঁয়া মাত্র আমি বুঝে ফেলছি যেটা সাইলেশিয়া হবে। হাতটা অনেক ঠান্ডা থাকবে, হাতের উপরের পাতলা চামড়াটা অনেক পাতলা। ক্লাস মানে কিছুই না, আপনাদের অভিজ্ঞতা আমার নেয়া, আমার অভিজ্ঞতা আপনাদের দেয়া। এটা হলো যখন হাতের তালুটা পাতলা পাওয়া যাবে, ঘাম সব সময় নাও হতে পারে, কোনো সময় গরমের সময় ঘাম পাওয়া যেতে পারে, কোনো সময় নাম পাওয়া যেতে পারে, তবে অত্যন্ত শীতকাতর, অত্যন্ত শীতকাতর এই সাইলেশিয়া রোগীগুলো, অতি শীতকাতর, অকল্পনীয় শীতকাতর। কল্পনাও করা যাবে না যে কত শীত। জিজ্ঞাসা করেছিলাম মেয়েটাকে যে আপনি কি মোজা টুজা ব্যবহার করেন? বলে হ্যাঁ, বিকাল হলেই মোজা ব্যবহার করে, মুড়ি দিয়ে ঘুমাই। স্যার আওয়াজটা পুরো ক্লিয়ার হচ্ছে না। নাক মুখ একটু, নেটের সমস্যা তো, চারপাশে একেবারে কুয়াশা।
মুড়ি দিয়ে ঘুমায়, বেশি কাপড় চোপড় ব্যবহার করে, প্রচণ্ড শীতকাতর, এই সিমটমের উপরে তাকে সাইলেশিয়া M1 আর 2 দিয়েছি। অনেক মাথা ব্যথার রোগী পাবেন আপনারা, অনেক মাথা ব্যথার রোগী পাবেন, নেক টু নেক, পিছন মাথা থেকে সামনের মাথায় ব্যথা চলে আসে। ক্যালকেরিয়া কার্পে যেমন পিছন মাথা ব্যথা আছে, আর সাইলেশিয়ার হলো সামনের মাথা ব্যথা আছে, সামনের মাথা ঘাম আছে। ক্যালকেরিয়ার পিছন মাথা ঘাম আছে, আর সাইলেশিয়ার সামনের মাথা বেশি ঘামে। এবং ঘুমের মধ্যে যদি ঘামে, বেশি প্রেসক্রিপশন করবেন ক্যালকেরিয়া কার্প। মাথার ঘামে বালির ভিজে গেলে পারে ক্যালকেরিয়া কার্প। এবং কোনো কোনো সময় যদি ফ্রিকুয়েন্ট হাসি আসে, সিনেজিং হয়, নেট্রামেওর আমাদের আছে, ক্যালকেরিয়া কার্প আছে, টিউবারকুলিনাম আছে, সাইলেশিয়া একটা চমৎকার ওষুধ। পায়ের তোলা ঘামে সেই সাথে হলো, সেই ঘামের সাথে গন্ধ থাকে, কোনো কোনো সময় মারাত্মক গন্ধ থাকে, কোনো কোনো সময় মারাত্মক গন্ধ থাকে। অনেক রোগীরা ফোন দিচ্ছে তো সিরিয়ালের জন্য, এই জন্য ওই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে। কথা ভেঙে ভেঙে। হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই আর কি। এমনি কুয়াশা, আবহাওয়া তো খারাপ, বেশ খারাপ আবহাওয়া। এই রোগীর কিন্তু স্যার ওই যে সাইলেশিয়ার যে ওই পায়ে ঘাম হয় বা গন্ধটার যে ব্যাপারটা, এমনি গন্ধ ছাড়া কি সাইলেশিয়া হয় না? হ্যাঁ হতে মানে পারে। একটা রোগী এরকম প্রচুর ঘাম পায়ে, কিন্তু আবার শীত, অনেক শীত, একদম কাঁথা মুড়ি দিয়ে থাকে গরমকালেও, হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ ঘাম বন্ধ নেই। হ্যাঁ হতে পারে। কোনো কোনো সময় ঘাম চাপা দিলে পরেও, যদি চাপা পড়ে থাকে তাহলেও কিন্তু সাইলেশিয়া আসতে পারে। যদি চাপা পড়া থাকে রোগ, তাহলেও কিন্তু সাইলেশিয়া আসতে পারে। কোনো কোনো সময় চাপা পড়া ঘাম সাইলেশিয়া দেওয়ার পরে ঘাম শুরু হতে পারে। ওষুধ দেওয়ার পরে যদি ঘাম শুরু হয়, তাহলে বুঝবেন যে ওষুধটা ভালো কাজ করছে, কারণ হলো ডিসচার্জ হচ্ছে। আমি অনেক রোগীকে দেখছি এপিসমিল দেওয়ার পরে তার ঘাম শুরু হয়েছে এবং রোগগুলো কমে গেছে, অনেক রোগীকে দেখছি। কোল্ডনেস অফ স্যার চাপা দিয়ে বোঝা যাবে কিভাবে স্যার? না, চাপা বোঝা যাবে না, কিন্তু ওষুধ দেওয়ার পরে যদি ডিসচার্জ শুরু হয় তাহলে বুঝবেন যে চাপা ছিল। কোনো কোনো সময় বোঝা যাবে যে অনেক সময় ঘাম নাই, কোনো ওষুধ খাওয়ার পরে ঘাম নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে এপিস। এবং এপিসের কিছু সিমটমও দেবে, এপিস দেওয়ার পরে দেখবেন যে ওই রোগীর ঘাম শুরু হয়েছে। যখন ঘাম শুরু হবে তখন দেখবেন যে রোগী, যে কোনো ডিসচার্জ শুরু হয় মানে রোগী ভালো। পা ঠান্ডা, কোল্ডনেস অফ ফিট অ্যান্ড পারস্পিরেশন, প্রফিউজ পারস্পিরেশন, স্বপ্নবল নিদ্রা আছে, কিন্তু অ্যাংজাইটি আছে প্রচুর পরিমাণে, স্লিপ ড্রিমি, আর অ্যাংসাস ড্রিমগুলো হলো অ্যাংসাস ড্রিম। আর মাথা ব্যথা, যে কথা যেটা বলছিলাম, যে পিছনের মাথা থেকে সামনের মাথা, কোনো কোনো সময় গ্যাসের রোগী পাবেন, হার্ট বার্ন, বুক জ্বলা রোগী পাবেন, সাইলেশিয়ার রোগী, গলা জ্বলে, পেটের মধ্যে হড়হড় করে শব্দ করে, গড়গড় করে শব্দ করে। আর একটা চমৎকার একটা সিমটম আছে, সাইলেশিয়ার রোগী কিন্তু খাবার পরে ঘুম আসে, ঘুম ঘুম লাগে খাওয়ার পরে। স্লিপনেস আফটার মিল। আর আরেকটা ব্যাপার আছে, আরেকটা দারুণ সিমটম আছে, সকালবেলা মুখের মধ্যে বাজে একটা গন্ধ আসে, ব্যাড স্মেল, স্পেশালি ইন দ্য মর্নিং। সরি স্যার, বুঝতে পারিনি, একটু আবার যদি বলতেন। সকালবেলা গালের মধ্যে একটা ব্যাড স্মেল আসে, ব্যাড স্মেল স্পেশালি ইন দ্য মর্নিং। মার্কসলে যেমন লালা আসে, গালে গন্ধ আসে, কিন্তু সাইলেশিয়া রোগী শুধু সকালবেলা আসে। কোষ্ঠবদ্ধতার অনেক রোগী পাবেন, কোষ্ঠবদ্ধতা, যাদের পায়খানা বের হয়ে আবার ঢুকে যায়। পায়খানা যাদের বের হয়ে ঢুকে যায়, পায়খানাটা ক্লিয়ার হয় না, তাদের জন্য ভালো একটা ওষুধ হলো সাইলেশিয়াম।
যারা অবিবাহিত পুরুষ আছে, যাদের সেমিনাল ডিসচার্জ হয়, স্বপ্নদোষ হয়, প্রোস্টেটিক জুস বের হয়ে যায়, এটা প্রথম রাত্রেই। তাহলে প্রেসক্রিপশন হবে সাইলেশিয়া। যদি এরকম পান রোগী, তাহলে প্রেসক্রিপশন হবে সাইলেশিয়া। যদি প্রথম রাত্রে ইয়াং আনম্যারিড মেল সেমিনাল ডিসচার্জ বা সেমিনাল পোস্টেটিক ডিসচার্জ যদি হয় প্রথম রাতেই, তাহলে বুঝতে হবে সাইলেশিয়া। কোনো কোনো রোগী পাবেন যে পায়খানার কোদ দিলে পারে, পায়খানা শক্ত, কোদ দিলে পারে পোস্টেটিক জুস বের হয়ে যাচ্ছে। আমাদের কয়েকটা ওষুধ আছে, সিলেনিয়াম আছে, সাইলেশিয়া আছে এবং কোনিয়াম আছে। পায়খানার বেগ দিলে পোস্টেটিক জুস বের হয়ে যায়, সাদা সাদা, বলে যে আমার ঋতুক্ষরণ হয়ে যায়। যদি এরকম হয়, এই রোগীরা কিন্তু চরম ভয় পায়। এটা তেমন কিছু না, এটা পোস্টেটিক জুস বের হয়, যেটা আমাদের কোয়েশন পিরিয়ডে পিচ্ছিল করে। পোস্টেটিক জুসের কাজ শুধু পিচ্ছিল করা, আর তেমন কিছু না। এই জন্য যদি পায়খানা কষার সাথে পায়খানা হওয়ার সময় যদি কোদ দিলে যদি কোনো বীর্য বের হয়, মনে করে বীর্য না, এটা পোস্টেটিক জুস, তাহলে আমাদের ওষুধ হলো সাইলেশিয়া আসতে পারে, সিলেনিয়াম আসতে পারে, কোনিয়াম আসতে পারে। কোনো কোনো সময় আফটার কোয়েশন সেক্স করার পরেও যদি স্বপ্ন দেখে, সাইলেশিয়া আসতে পারে। কি বলছিলাম রোগীর যে ঘাম থাকবে প্রচুর, প্রচুর শীতকাতর, দুর্বল চিত্রের রোগী। গত ক্লাসে আর্জেন্টাম নাইটিকাম সম্পর্কে ক্লাস করছিলাম। সেও কিন্তু খুব নার্ভাস রোগী, মানসিক দৃঢ়তা অনেক অভাব, বিভিন্ন কাজকর্মে দুর্বল, পেট খারাপ বলে তার শরীরই চলে না। সাইলেশিয়ার রোগীও এরকম, যে তার শরীরটা মোটেও চলে না। হঠাৎ করে বাচ্চারা অনেক লম্বা হয়ে গেছে, অ্যাসিড ফসের মতো, লিন থিন ইমাসিয়েশন। একবার জয়েন করার পরে কেউ যদি জয়েন করতে চায়, তাহলে কষ্ট হয়ে যায়। কারণ হলো এই গেট আপটা সেট আপটা এমন হয়ে গেছে যে ইচ্ছা করলে পরেও করা যায় না। এই গুগল মিটের গেট আপটা এমন চেঞ্জ হয়ে গেছে যে পরে জয়েন করতে গেলেও তার জয়েন করানো কষ্ট হয়ে যায়। যে কথা বলছিলাম, ছোট বাচ্চাদের আমরা যেমন ক্যালকেরা কার ব্যবহার করি, মাথার হাড় জোড়ায় লাগে নাই, পেটটা অনেক বড়, মাথাটা অনেক সময় মোটা, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সাইলেশিয়াও ব্যবহার করতে পারি, যেভাবে ক্যালকেরিয়া কার ব্যবহার করতে পারি। ওই পার্থক্যটুকু মনে রাখতে হবে। পার্থক্যটুকু মনে রাখার নিয়ম হলো, যদি সামনের মাথা বেশি ঘামে তাহলে সাইলেশিয়া, যদি পিছনের মাথা বেশি ঘামে তাহলে ক্যালকেরিয়া কার্ভ। তবে সাইলেশিয়ার ঘামটা একটু গন্ধ থাকে, ক্যালকেরিয়া কার্ভের কোনো সময় গন্ধ থাকে, সব সময় না, কোনো সময়। তবে সাইলেশিয়ার রোগীর অনেক সময় মাথাটা অনেক বড় থাকে, তুলনামূলক বড় থাকে। যদি ভয় থেকে কোনো রোগ তৈরি হয়, মূল কজেশনটা থাকে ভয়, তাহলে সাইলেশিয়া একটা দারুণ ওষুধ। ওই যে সায়েন্স স্যারের সে ভাগ্নের কথা বলছিলাম, পায়ের তলায় ঠান্ডা ঘাম ছিল, দারুণ একটা সিমটম এবং দুর্গন্ধ। খানিকক্ষণ এই যে আগে বললাম যে সকালে মুখ থেকে যদি আলাদা গন্ধ পাওয়া যায়, বুক জ্বলা, এটা কিন্তু অ্যাসিডিটির কারণে। পেটে যদি খাওয়ার পরে ভার মনে হয়, হেভিনেস মনে হয়, যদি রোগী কথা বোঝা যায় না। কথা বোঝা যায় না, না না
আমি তো একেবারে কাছে নিয়ে কথা বলছি, এবার বোঝা যায়? ইন্টারনেটের সমস্যা মেবি। হ্যাঁ, নেটের সমস্যা মনে হয়। বুড়ো আঙুলের ব্যথার জন্য কোনো জায়গায় যদি আমাদের পাকে, পুজ বের করার জন্য, দারুণ একটা ওষুধ হলো সাইলেসিয়া। দেহের ভিতরে যদি ফরেন বডি থাকে, দেহের ভিতরে কাটা ফুটছে, কোনো জায়গায় ভেঙে গেছিলো, তার ভিতরে হাড়ের টুকরো আছে, এইগুলো। আমার কথা শোনা যাচ্ছে? একটু সাউন্ড দেন তো সবাই। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনন্ত শোনা যাচ্ছে? এখন একটু শোনা যাচ্ছে মনে হয় ভালো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, বলছিলাম বডিতে যদি ফরেন বডি থাকে, যেমন কোনো কাটা ফুটছে বা কোনো কিছু ফোটার পরে সেটা রয়ে গেছে, বের করার চমৎকার একটা ওষুধ হলো সাইলেসিয়া। চমৎকার ওষুধ। যেমন ফোড়া হয় কেন আমাদের? ফোড়ার পুষ থাকে না? পুষটা কি? যখন বডিতে কোনো কিছু ঢোকে বডির ভিতর, তখন আমাদের হোয়াইট ব্লাড সেল হলো আত্মহত্যা করে ওই জীবাণুটাকে ঘিরে রাখে চারপাশে। ওই জীবাণুকে ঘিরে চারপাশে ওই হোয়াইট ব্লাড সেল আত্মহত্যা করে। তখন এখানে পুজ আকারে তৈরি হয়, ব্যথা তৈরি করে। তখন যদি আমরা সাইলেসিয়া দিই, তাহলে ওই জায়গাটা পাকার পরে হোয়াইট ব্লাড সেলের ওই সেলগুলো বের হয়ে আসে, সেই সাথে ফরেন বডি যেগুলো খারাপ আছে সেইগুলো বের হয়ে আসে। এই জন্য সাইলেসিয়া আমাদের একটা চমৎকার ওষুধ। এক্ষেত্রে আমি লো পটেন্সি ইউজ করি। আর যদি মেন্টাল সিমটম থাকে বা দৈহিক অন্য কোনো সিমটম থাকে, সেই সাথে আমরা হাই পটেন্সি ইউজ করি। আমার মনে আছে, আমার যে উস্তাদ আব্দুল কাদের, একটা কথা মনে পড়ে গেল। আব্দুল কাদের আমাদের প্রফেসর হোমিওর কামরুজ্জামান স্যার আছেন। স্যার, আপনি লাইনে আছেন না রেকর্ডে আছেন? জি, আছি। আচ্ছা, একটু কথা বলা যাবে? জি। আপনার কথা আসলে বুঝতে পারছি না, ভেঙে ভেঙে আসছে তো। আমার যে উস্তাদ আব্দুল কাদের, ডাক্তার আব্দুল হ্যাঁ, কাদের, আপনাকে সাইলেসিয়া 1M প্রেসক্রিপশন করছিল, মনে আছে একবার? পায়ের যে অতিরিক্ত মাংস, নামাজের যে দাগ ছিল, মনে আছে? 3 দিন জ্বরে ভুগছিলেন। আসলে আমার খেয়াল নেই, আমি মানে মনে পড়ছে না। আপনি ওষুধ দিয়েছিলেন এতটুকু মনে আছে। হ্যাঁ, সাইলেসিয়া 1M প্রেসক্রিপশন করছিলেন। অনেকে যে নামাজ পড়ে না, নামাজ পড়ার যে কড়া, হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে। অনেক বড় একটা কড়া ছিল, ব্যথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মনে আমি পড়ছে। ডাক্তার হিসাবে একেবারে নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তখন ওই সাইলেসিয়া 1M দিছিলাম। 1M দেওয়ার পরে আপনার কয়েকদিন জ্বর ছিল। জ্বর থাকার পরে ওই অতটুকু অনেকখানিক মাংস একবারে কেটে পড়ছিল। সাইলেসিয়া এত দারুণ একটা ওষুধ। যদি অতিরিক্ত মাংস কোনো জায়গা থাকে, সেই মাংসটুকু কাটার জন্য, তার মানে আমরা বলতে পারি এটা অপারেশনের একটা ছুরি। আপনারা রিকেটের রোগী পাবেন, কিন্তু যে সব বাচ্চাদের রিকেট হয়, একেবারে রোগা পটকা। যেসব রোগীরা, বাচ্চারা দুধ খেতে চায় না, মার দুধ খেতে চায় না। দুধ কেন খেতে চায় না? ওই বেশিরভাগই এই দুধটা হলো লবণ লাগে, নুনতা লাগে, যার কারণে এই বাচ্চারা দুধ খেতে চায় না। সাইলেসিয়া আমাদের চমৎকার একটা ওষুধ। আমি অনেকগুলো রোগীকে ভালো করছি। আমার চেম্বারে ইয়াসিন নামে একটা ছেলে ছিল। এই ইয়াসিনের এক রিলেটিভ, তার বাচ্চা প্রসবের পরে ওই বাচ্চা স্তনের বোটা খুঁজে পাচ্ছিল না, মানে বোটাটা ছিল ভেতরের দিকে চাপানো। আমি ওই ইয়াসিনের ওই রিলেটিভকে সাইলেসিয়া দিয়েছিলাম।
এটা কিন্তু স্তনের টিউমারের পূর্ব লক্ষণ। এইসব ক্ষেত্রে সাইলেশিয়া দেওয়ার পরে ওই স্তনের বোঁটাটা কয়েকদিন পরে বাইরের দিক বের হয়ে থাকবে, বাচ্চা দুধ খেতে পারবে। আবার কোনো কোনো সময় যদি বাচ্চা দুধ খেতে না চাই, নেটটামেওর আমরা অনেক সময় প্রেসক্রিপশন করি, ক্যালকেরেকা প্রেসক্রিপশন করি, মার্কসল প্রেসক্রিপশন করি। সাইলেশিয়া একটা চমৎকার একটা ওষুধ। এই বাচ্চা যদি দুধ খেতে না চায়, যতগুলো অ্যান্টিসেরিক ওষুধ আছে তার ভিতরে একটা গ্রেট অ্যান্টিসেরিক ওষুধ হলো সাইলেশিয়া। আর একটা সিমটম মনে পড়ে গেল, সেটা হলো নেটটামের রোগী অনেক সময় বলে না যে আমার জিভায় চুল লাগাই আছে, চুল লেগে আছে। এরকম কিন্তু সাইলেশিয়ার রোগীও মাঝে মাঝে বলে যে তার জিভায় চুল লেগে আছে। হেয়ার ইজ প্রেজেন্ট অন দ্য টাং, জিভায় মনে হয় যে চুল লাগা আছে। আমিও কিছুদিন আগে বোধ করছিলাম এরকম কিছুদিন, যে জিভায় মনে হয় যে চুল লেগে আছে। নেটটামেওর বা সাইলেশিয়া আমাদের এক্ষেত্রে ব্যবহার করি। তার মানে আমাদের মূল মনে রাখতে হবে কি, মেন্টাল সিমটমের দু একটা হলো দুর্বলতা, শারীরিক ও মানসিকভাবে দুর্বল, আত্মপ্রত্যয়ের বিরাট অভাব, আত্মপ্রত্যয়ের চরম অভাব, ভেরি নার্ভাস রোগী, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, ল্যাক অফ সেলফ কনফিডেন্স যদি এরকম পায়, এবং তারা যদি পেটের গোলযোগে ভোগে বা খাওয়ার পরে ঘুম 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 লাগে, পেটের গোলযোগ। কোনোদিন আমরা ভাবছি যে অ্যাসিডিটির জন্য সাইলেশিয়া ভালো লাগে, ভালো কাজ করে। অ্যাসিডিটির জন্য সাইলেশিয়া চমৎকার একটা ওষুধ। বিশেষ করে হার্ট বার্ন, যাদের বুক জ্বালা করে, খাওয়ার পরে ঘুম ঘুম পায়, পায়খানা কষা, নার্ভাস রোগী, শারীরিকভাবে মানসিকভাবে দুই দিক দিয়েই দুর্বল। কোথায় কোথায় আমরা ব্যবহার করি। চামড়ার উপরে যদি ফোড়া হয় ব্যবহার করতে পারবো, কার্বঙ্কল হয়, মলদ্বারে যদি ফিসচলা হয়, রেকটামে যদি কোনো প্রবলেম হয় আমরা ব্যবহার করতে পারি। চর্মরোগেও ব্যবহার করতে পারি, যদি পাকা পুষ থাকে চর্মরোগে। রোগী যেহেতু অনেক শীতকাতর, তাহলে কিসে আরাম পাবে? নিশ্চিত গরমে আরাম পাবে। এই পারেও গরম আরাম পাই, সাইলেশিয়াও, আর্সেনিকও গরমে আরাম পাই, সাইলেশিয়াও গরমে আরাম পাই। এলোপ্যাথি ডাক্তারের যেমন সার্জিক্যাল যত ইকুইপমেন্ট আছে, আমাদের সাইলেশিয়া হলো আমাদের হোমিওপ্যাথির অস্ত্র, আমাদের ছুরিকাছি হলো সাইলেশিয়া। তবে যদি কোনো জায়গা থেকে ডিসচার্জ হয়, সেই ডিসচার্জটা কেমন হবে সাইলেশিয়ার? বেশিরভাগই পাতলা হয়, পাতলা। তবে ফোড়ার ক্ষেত্রে তো আর পাতলা পুষ হয় না, তখন ঘন পুষ পাই। পাতলা পুষ পানির মতো পাতলা। ছড়িনামাও কিন্তু এরকম আছে। দুটোই কিন্তু শীতকাতর ওষুধ এবং ওয়াটারি, তাহলেই কিন্তু আমরা প্রেসক্রিপশন করতে পারবো সাইলেশিয়া। মোটা পুজোর জন্য আলাদা কিছু ওষুধই আছে আমাদের। হিপার আছে, পালসেটিল আছে, হাইড্রাস্টিস ক্যান আছে, ক্যালিবাইক্রোম আছে। ক্যালিবাইক্রোম আবার হচ্ছে লম্বা লম্বা, টান দিলে লম্বা দড়ির মতো হয়ে যায়। গ্রাফাইটিসের পুজ আছে, জমে থাকে এক জায়গা। আর যদি পুজ হেজে যায়, যেখান থেকে পুজ বেরোবে সেই জায়গার চারপাশে ঘা হয়ে যায়, তার মানে এটা কী বলে যেন, অ্যাক্রিড। যদি অ্যাক্রিড হয় তাহলে আমাদের কিছু ওষুধ আছে, মিউরেটিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ক্রিওজোট আছে, মার্সল আছে, আর্সেনিক আছে। এগুলো হেজে যায়, ক্ষত তৈরি করে। অ্যাক্রিড, নাইট্রিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, ক্রিওজোট, আর্সেনিক, মার্সল একটু আলাদা করা দরকার। যদি মোটা পুজ হয়, পালসেটিলা, ক্যালিবাইক্রোম, গ্রাফাইটিস, হাইড্রাস্টিস ক্যান। আর যদি বের হয়ে কোনো জায়গায় ঘা তৈরি করে তাহলে হলো অ্যাক্রিড হয়, তাহলে নাইট্রিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, ক্রিওজোট, আর্সেনিক, মার্সল। আর যদি পাতলা হয় তাহলে হলো সাইলেশিয়া। আমি কোন বইতে যেন পড়ছিলাম যে মাছ ধোয়ার পরে যেমন কলতানি হয়, যে রসটা হয়, মাছ ধোয়ার সময় রক্ত পানি মিশ্রিত, এরকম যদি
ডিসচার্জ পাওয়া যায়, তার চোখ বন্ধ করে সাইলেশিয়া। আবার অনেক সময় ঘন হলুদ পুজ আছে, ক্যালিসালপে আসে। কিন্তু কোনো কোনো রোগী আপনারা পাবেন যে তার কষাও আছে, ঘন ঘন সর্দিও আছে, হাসি আছে, দুর্বল চিত্রের মানুষ, তাহলে সাইলেশিয়া প্রেসক্রিপশন করতে পারবেন। তার মানে পায়খানা, কোষ্ঠবদ্ধতা, ঘন ঘন হাসি কাশি, সর্দি, দুর্বল চিত্রের মানুষ, নার্ভাস সিস্টেমের মানুষ সাইলেশিয়া প্রেসক্রিপশন করতে পারবে। এর সব ডিসচার্জ কিন্তু দুর্গন্ধ, সব সব। খানিকক্ষণ আগে বললাম না, রিকেট, অনেক বাচ্চা পাবেন তাদের গন্ধটন্ত অত নাই, ঘাম অত নাই, হজমের গন্ডগোল আছে। আচ্ছা, হজমের গন্ডগোলটা কি আসলে? পেটটা বড় হয়ে গেছে, একেবারে মনে হয় যে বানরের বাচ্চার মতো চোখ মুখ বসা, বাচ্চা অনেক শীতকাতর, প্রায় পেটের রোগে ভোগে। তার মানে কি বডি নিউট্রিশন পাচ্ছে না, বডি হলো নিউট্রিশন পাচ্ছে না, খাবার খায় গায়ে লাগে না। এর একটা ইংরেজি আছে কি যেন, ইমপারফেক্ট অ্যাসিমিলেশন, ইমপারফেক্ট অ্যাসিমিলেশন, ইমপারফেক্ট মেটাবলাইজেশন। মেটাবলিজম খুব দুর্বল, খাবার হজম করার, অ্যাসিমিলেশন করার ক্ষমতা নাই। তার মানে কি মূল বিষয় হলো খাবার গ্রহণের যে পদ্ধতি, খাবারটা আমরা ইনপুট দিয়ে খাবো, এটা প্রসেসিং হবে, এটার শক্তিটা বডিতে পাঠাবে, তারপরে আউটপুট হয়ে মলদার দিয়ে বের হয়ে যাবে। কিন্তু যে পদ্ধতিটা, খাবার গ্রহণের যে পদ্ধতি, শক্তি গ্রহণের পদ্ধতিটা নষ্ট হয়ে গেছে। এটা কয়েকটা ওষুধ আছে আমাদের, ব্যারাইটা কার্ভ কিন্তু এমন আছে, ক্যালকিরা কার্ভও কিন্তু এমন আছে। ক্যালকিরা কার্ভ, ব্যারাইটা কার্ভ এই কারণেই কিন্তু এই ইমপারফেক্ট মেটাবলিজমের জন্য, ইমপারফেক্ট অ্যাসিমিলেশনের জন্য, ইমপারফেক্ট মেটাবলিজমের জন্য কিন্তু ব্যারাইটা কার্ভের বাচ্চারা বামন হয়ে থাকে, ছোট হয়ে থাকে। সাইলেশিয়ার বাচ্চারা লম্বা হয়, একেবারে শুকনো, পেটটা একেবারে কুকুরের পেটের মতো ভিতরে চলে যায়, চোখ মুখ বসা, ঘন ঘন ঠান্ডা লাগে, পায়খানা কষা, হজমের গণ্ডগোল, প্রচণ্ড শীতকাতর বাচ্চা এবং দুর্বল চিত্রের। এই ফিজিক্যাল মেকআপটা মনে রাখলে পরেই আমাদের জন্য সহজ হয়ে যাবে সাইলেশিয়া প্রেসক্রিপশন করা। কিছু আমরা যে বইতে পড়ছে না, স্ক্রুফুলা সহজে ঠান্ডা লাগে, রিকেট রোগী শুনলাম, বাচ্চা দুধ খেতে চায় না, স্ক্রুফুলা রোগী, বিভিন্ন গ্ল্যান্ডগুলো ফোলা আছে, বিভিন্ন গ্ল্যান্ডগুলো ফোলা আছে, ঘাড়ের গ্ল্যান্ড, গলার গ্ল্যান্ড, কানের পাশের বিভিন্ন গ্ল্যান্ড, টনসিল ফোলা আছে। এইসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে সাইলেশিয়া। এর পেটটা যেমন কোনো কোনো সময় কিন্তু এর পেটটা একেবারে শুকনো, আবার কোনো কোনো সময় পেটটাও মোটা, মাথাটাও মোটা। এইসব বাচ্চারা কিন্তু ওই মাইলস্টোন ডিলে হয়, অনেক সময় সহজে হাঁটতে পারে না, মাথা বড়, পেট বড় একেবারে, আবার কোনো কোনো সময় রোগা পটকা চেহারা হয়, প্রচুর ঘাম হয়, রিকেটের মতো চেহারা, কোনো ভিটামিন খাওয়াচ্ছে, ভিটামিনই কাজ করে না, হাঁটতে পারে না, বসতে পারে না, লেখাপড়ায় মন নাই, কোনো কিছু রিসিভ করতে পারে না, রিসিভিং পাওয়ার কম, চমকে ওঠার অভ্যাস আছে, একেবারে নার্ভাস, অ্যাংজাইটি আছে, সামান্যতে চমকে ওঠে, লেখাপড়ার কোনো কাজে একেবারে অমনোযোগী। টিকার কুফলে অনেক ওষুধ আছে আমাদের, টিকার থোজা আমাদের ভালো একটা ওষুধ, থোজা, সাইলেশিয়া আছে, মার্সল আছে, সরিনাম আছে, অনেক ওষুধ আছে। সাইলেশিয়াটা আমরা কখন ব্যবহার করি? টিকার পরে যদি কাঁপুনি হয়, আমাদের ওষুধ কিন্তু সাইলেশিয়া। বি কেয়ারফুল, রিমেম্বার ইট। টিকার আগে যদি, টিকা দেওয়ার পরে যদি কোনো রোগীর কাঁপুনি হয়, আমাদের ওষুধ কিন্তু সাইলেশিয়া। পুরাতন ঘা শুকাচ্ছে না, কোনোভাবে শুকাচ্ছে না, কোনো ওষুধেই কাজ করতেছে না,
আপনি সাইলেশিয়া প্রেসক্রিপশন করতে পারবেন পুরাতন ঘাড় জন্য। আমি ক্যালেন্ডুলা ইম্পর্টেন্সি দিয়ে অনেক রোগীকে আলহামদুলিল্লাহ ভালো করছি, যে ঘাগুলো সারেই না। একটা রোগীকে স্টেপিসাইকেলে দিয়েছিলাম, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছিল, মোটর সাইকেল বাঁশবাগানের ভিতরে চলে গেছিল, হেলমেট ছিল, রোগীর কোথাও লাগে নাই, রোগীর পায়ে একটা কঞ্চির যে চামড়া থাকে ওইটার দাগ লেগে কাটছিল, এবং 6-7 মাস এই ঘাটা শুকাতো না, আমার কাছে আসছিল। আমি স্টেপিসাইকেলে 200 দিছিলাম, 2বার দিছি মাত্র, একবার 2 দিন খাইছে, তারপর আবার 15 দিন পর আবার 1M দিছি, এই 2বারই ঠিক হয়ে গেছে। যখন ক্রনিক রোগী পাবেন মাথা ব্যথার, ভালো ওষুধ পাবেন, আমাদের এই সাইলেশিয়ার কাজকর্মটা। ঋতুর আগেও কষা, পরেও কষা, ঋতুর আগেও কষা, পরেও কষা, অন্য সময় কোষ্ঠবদ্ধতা নয়, দুটো ওষুধ আমাদের কিন্তু, নেট্টামের এবং সাইলেশিয়া। এটার কষাটা কেমন, পায়খানা বের হয়, বের হয়ে কিছুটা হয় বা না হয়ে ভিতরে চলে যায়, বের হয়ে ভিতরে চলে যাওয়া দুটো ওষুধ, থোজা এবং সাইলেশিয়া, থোজা এবং সাইলেশিয়া। অনেক সময় মারা কিছু পিকুলিয়ার সিমটম বলে, যেমন বাচ্চা দুধ খাওয়ার সময় তার দাঁতে ব্যথা করে, আমরা অনেকেই জানি যে ওষুধ আমরা চায়না ব্যবহার করি। বাচ্চা এক স্তনে দুধ খাচ্ছে, অন্য স্তনে ব্যথা করে, তাহলে আমাদের ওষুধ হলো কোটনটিক। এক স্তন খাচ্ছে, অন্য স্তনে ব্যথা করতেছে, তাহলে আমাদের ওষুধ হলো কোটনটিক। আর যদি বাচ্চা যখন দুধ খায় তার ভেজাইনা দিয়ে যদি রক্তপাত হয়, তাহলে আমাদের একটাই ওষুধ হলো সাইলেশিয়া। বাচ্চা দুধ খাওয়াকালীন যদি মার ভেজাইনা দিয়ে রক্তপাত হয়, তাহলে আমাদের ওষুধ হলো সাইলেশিয়া। কোনো সময় রোগী পাবেন যে মেয়েরা পুরুষের সাথে মিলনের পরে তার ভেজাইনা দিয়ে রক্তপাত হবে, ক্রিওজোট অনেক সময় আছে, ক্রিওজোট, নাইট্রিক অ্যাসিড, আর্জেন্টাম নাইট্রিকাম, নাইট্রিকাম গ্রুমের ওষুধটা খুব ভালো এদের জন্য। প্রত্যেকবার মিলনের পরে রক্তস্রাব, খানিকক্ষণ আগে বলছিলাম যে ভয়ের পরে যে রোগগুলো, খুব ভালো একটা ওষুধ আমাদের। কান পচা রোগীর জন্য আমরা ছড়িনাম দিই, হিপার দিই, মাক্সল দিই। সাইলেশিয়া একটা চমৎকার ওষুধ, পাতলা হবে, দুর্গন্ধ হবে, রোগী শীত কাতর থাকবে, গন্ধটা বেশ গন্ধ। নখ পচা যাদের অভ্যাস আছে, হাতের আঙ্গুল কার্বঙ্কল হয়, আঙুল হারা হয়, ফেলেন, আঙুল হারা আবার 2 রকম, একটা ফেলেন, একটা হুইটলো। যাদের ঘন ঘন নখ ভেঙে যায় বা নখের মধ্যে যদি সাদা দাগ পান, যদি নখের মধ্যে সাদা দাগ পান, তাহলে কিন্তু সাইলেশিয়া আসবে। ছোট বাচ্চাদের টনসিলের জন্য আমরা অনেক ওষুধ ইউজ করি, সাইলেশিয়া আসতে পারে। অন্ডকোষ ফোলা, হাইড্রোসিলের জন্য কিন্তু আমরা সাইলেশিয়া প্রেসক্রিপশন করতে পারি। বিভিন্ন গ্ল্যান্ড, স্পেশালি মেমোরি গ্ল্যান্ড, হাড়ের টিউমার, কোনো শক্ত টিউমার, খুব শক্ত টিউমার। আমি অনেক রোগীকে যেগুলো দেখছি যে পাকবে কি পাকবে না, সাইলেশিয়া দিলে কি হয়, যদি পুষ থাকে তাহলে তা সাইলেশিয়া বের করে দেবে, আর যদি সাইলেশিয়া পুষ যদি না থাকে তাহলে সাইলেশিয়া বের করে দেয় না, ওই জায়গাটা সব শক্ত থেকে নরম অবস্থায় রূপান্তর করে দেবে। সাইলেশিয়ার এত দারুণ একটা ক্ষমতা আছে। দিন দিন যদি কোনো বাচ্চা ইনসমনিয়া হয়ে যায়, শুধু শুকাচ্ছে, পায়ের তলা ঘাম, দুর্গন্ধ, শীতকাতর, নার্ভাস, সামান্যতে দুর্বল হয়ে পড়ে, প্রায়ই ঘুমায়, দারুণ একটা ওষুধ আমাদের হলো সাইলেশিয়া। বারবার এই একই কথাই চলে আসবে। ও কোনো রোগী পাবেন যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে,
ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হলো ছোট বাচ্চা দেখবে যে সবসময় কোলে থাকতে চাই বা আরেকজনের জড়ায় থাকতে চাই, বন্ধুর সাথে স্কুলে গেছে বেঞ্চে বসে আছে গলা ধরে ধরে থাকতে চাই। এই বাচ্চাগুলোকে আমরা কি বলি? ম্যাগনেটাইজড বলি, ম্যাগনেটাইজ। এমনি একা একা খেলা করবে না, মাকে জড়াই থাকবে, খালাকে ফুপুকে কাউকে না কাউকে জড়াই থাকবে। এরকম যদি পাই আমরা ক্যালকিরেকার প্রেসক্রিপশন করতে পারি, সাইলেশিয়া প্রেসক্রিপশন করতে, কাউকে জড়ায় ধরতে ভালোবাসে, ম্যাগনেটাইজড বয়। যদি আমরা এরকম চাইল্ড পাই, আমরা সাইলেশিয়া প্রেসক্রিপশন করতে পারি। আমাবস্যায় বৃদ্ধি যতগুলো ওষুধ আছে তার ভিতর একটা ওষুধ কিন্তু সাইলেশিয়া। আমাবস্যায় বুদ্ধি, পূর্ণিমায় বৃদ্ধি কিন্তু ক্যালকিরেকার। আমাবস্যায় বৃদ্ধি হলো সাইলেশিয়া, পূর্ণিমায় বৃদ্ধি কিন্তু ক্যালকিরেকার। ক্যালকিরেকারের রোগী অনেক সময় পূর্ণিমার সময় বাত ব্যথা অনেক বেড়ে যায়। মুরব্বী যারা আছে, ছোট বাচ্চাও ঠান্ডা লাগার প্রবণতা পাওয়া যায়। সাইলেশিয়ার রোগী অমাবস্যার সময় তার ঘন ঘন ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। ভালো আছে বাচ্চা, অমাবস্যার সময় হলেই দেখা যাচ্ছে তার ঠান্ডা লাগছে, পায়খানা কষা হয়ে গেছে, শুয়ে থাকে, বেশিরভাগ শুয়ে থাকে বাচ্চা, অস্বস্তি লাগে। আমাদের এই সাইলেশিয়া ওষুধটার মূল সিমটমগুলো তাহলে কি? মূল সিমটমটা হলো আমাদের বিভিন্ন ফরেন বডি যদি থাকে, বডির ভিতরে কোনো পুষ তৈরি হয়ে গেছে বা হওয়ার প্রবণতা আছে, প্রচণ্ড ব্যথা ফোলা, গরম দিলে ভালো লাগে, হিপার প্রেসক্রিপশন করতে পারি, সাইলেশিয়া প্রেসক্রিপশন করতে পারি। কার্বঙ্কলের জন্য, ফিস্টুলার জন্য, রেকটাম কোনো সমস্যার জন্য, রেকটাল কোনো প্রবলেমের জন্য দিতে পারি। কোনো কিছু বের করার জন্য সাইলেশিয়া ব্যবহার করতে পারি। সিমটমগুলো কি মনে রাখবো? যে রোগীর ঘাম প্রবণ বেশি, রোগী প্রচণ্ড চিলি, পুরো তার চেহারাটাও হতাশাজনক, দুর্বল চিত্রের রোগী, বিভিন্ন মানসিক চাপ সহ্য করতে পারে না, বিভিন্ন কাজে ফাঁকিবাজ, লেখাপড়ায় ফাঁকিবাজ, আসলে ব্রেনে নিতে পারে না, চিন্তা শক্তি তার খুবই দুর্বল, ভেরি উইক, মাঝে মাঝে মাথা ব্যথা করে। অনেক মহিলাও আছে কিন্তু এরকম, মাথা ব্যথা পিছন থেকে সামনে, নেক টু নেক, চুল উঠতে পারে। এইসব ক্ষেত্রে আমরা সাইলেশিয়া অ্যাপ্লাই করব। চমৎকার একটা ওষুধ এবং অকল্পনীয় রেজাল্ট, স্পেশালি অ্যাকুয়েট রোগী আর ক্রনিক রোগী, দুটো রোগীর জন্যই সাইলেশিয়া একটা চমৎকার ওষুধ। আরও বিভিন্ন বইতে আরও অনেক কিছু আছে, আপনারাও দেখে নেবেন। তো আজকে শেষ করতে চাচ্ছি।